শুভ সকাল সবাইকে। আজ 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভাষা বিবাদ বলে বরাক ব্রহ্মপুত্রের সেতু বন্ধন, নতুন আসামের স্বপ্ন হিমন্তের, গ্রামের উন্নয়নে কোটি টাকা করে, রেশনের চালের সঙ্গে ডাল, চিনি, নুন, ধান, সরষে, ভুট্টা কিনতে রাজ্যের এমএসপি, ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা লঙ্ঘন গেমন সেতুতে বলল সরকার, সংবাদ মাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে সেতুর বিপজ্জনক অবস্থা বিধানসভায় তুললেন বিধায়ক কমলাক্ষ। 7 দিনের মধ্যে অস্ত্র জমা দিন, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার নির্দেশ রাজ্যপালের। এবং সর্বশেষ খবরটি হলো 1512টি মৌয়ের প্রস্তাব, লক্ষ কোটি টাকা বিনিয়োগের আশা মুখ্যমন্ত্রীর। 32টি দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আসবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা আসছেন। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। কুকরাঝাড়ে বিধানসভার অধিবেশন বসিয়ে আসামের একতার যে পরিচয় তুলে ধরা হয়েছে, সেটাকে আরো এগিয়ে নিয়ে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সময়ের সেতু নতুনভাবে বাঁধতে চাইছেন মুখ্যমন্ত্রী। দুই উপত্যকার মধ্যে বিবাদের কেন্দ্রে রয়েছে ভাষা, কিন্তু কেন্দ্র অসমিয়া বাংলা দুটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার বরাক ব্রহ্মপুত্রের স্বাভিমান রক্ষা পেয়েছে বলে মনে করেন তিনি। তাই সম্পর্কের বাঁধন ফের জোড়া লাগবে। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের পর বিতর্কে বিরোধীদের সমালোচনার জবাব দিচ্ছিলেন। সেখানে নতুন আসাম গড়ার স্বপ্ন যেমন দেখান, তেমনি সময়ের সেতু বন্ধনের কথাও শোনান। আবার রাজ্যের আর্থিক বিকাশ ত্বরান্বিত করতে কৃষি নির্ভরতা কমিয়ে শিল্পায়নেও জোর দেন। কিন্তু মাথাপিছু আয় বৃদ্ধির জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের দাবি পেশ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, সংখ্যালঘু মুসলমানদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই হবে। আসামকে বিভাজনের দাবি উঠেছিল, যেখানে সশস্ত্র সংগ্রামের ফলে হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। এক সময় মানবতার বদ্ধভূমি সেই কুকরাঝাড়ে বিধানসভায় অধিবেশন আয়োজনের গৌরব ফের ব্যক্ত করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু মুসলমান উপজাতি ও উপজাতিদের মিলনের প্রতীক হচ্ছে বিধানসভা। তাই আগামী 50 বছর আর আসামকে বিভাজনের দাবি উঠবে না কোথাও। এক বিকশিত একত্রিত আসাম নতুন প্রজন্মের জন্য রেখে যাব আমরা। সেই স্বপ্নের পটভূমি তৈরি করছে কুকরাঝাড় অধিবেশনে। রাজ্যের দুই উপত্যকার মধ্যে সমন্বয়ের কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, অসমিয়া থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে না বাংলা ভাষা থেকে অসমিয়া ভাষার জন্ম হয়েছে। এই বিতর্কেই মানসিক দূরত্ব বাড়িয়েছে দুই উপত্যকার মধ্যে। বরাকে মাতৃভাষার দাবিতে প্রতিটি আন্দোলন, ব্রহ্মপুত্র উপত্যকার প্রতিটি আন্দোলনে দুই উপত্যকার মধ্যে সম্পর্কের তার ছিঁড়ে দেয়। ধীরে ধীরে সেটা জোড়া দেওয়ার চেষ্টা করছি আমরা। কোনোদিনই কল্পনা করতে পারিনি কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে বসবে বীর লাচিতের মূর্তি। বরাকে সবার কাজ শুরু করতে পারবো অমর আপনার দেশকে। কিন্তু প্রধানমন্ত্রী দুটি ভাষাকে মর্যাদা দিয়েছেন একই সঙ্গে, ফলে বরাক ব্রহ্মপুত্রের স্বাভিমান রক্ষা পেয়েছে। বিরোধীরা যখন মাথাপিছু আয় বৃদ্ধি না হওয়ার কথা বলছেন, তখন মুখ্যমন্ত্রীর দাবি, মাথাপিছু আয় সরকার বাড়াতে কিংবা কমাতে পারে না। উপার্জন বাড়লেও সন্তানের সংখ্যা বাড়লে সেটা কাজে আসে না। উপার্জনও বাড়বে, সন্তানের সংখ্যাও কমবে। এতেই লুকিয়ে রয়েছে সোনালী আসামের স্বপ্ন। সেই কারণেই বাল্য বিবাহের বিরুদ্ধে 3 বছরের অভিযানে এক শক্তিশালী ভিত তৈরি করছি আমরা। এখানে ভোটের কোনো বিষয় নেই। আসামের সোনালী ভবিষ্যৎ চাইলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই হবে সংখ্যালঘুদের। বিরোধীরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বন্ধ হওয়ার অভিযোগ আনলেও তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী দেখান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, কমেনি। তিনি বলেন, আমি শিক্ষামন্ত্রী হওয়ার আগে আসামে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল 38,000, এখন বেড়ে হয়েছে 44,000। কিন্তু একই ক্যাম্পাসে থাকা দুটি স্কুল একত্রিত করা কি খারাপ? রাজ্যে 28,000 রাজস্ব গ্রাম রয়েছে আমাদের, তাই 28,000 ভালো স্কুল চাই। এর মধ্যে 3,000 বনগাঁও যোগ করলে 32,000 ভালো স্কুল লাগে আমাদের। কিন্তু রাজ্যে এখনো স্কুলের সংখ্যা 39,000। ফলে 2009 সাল থেকেই বলে আসছি এত স্কুল চাই না আমাদের। এর ফলে রাজস্ব কমছে রাজ্যের। সরকারি কাজের কৃতিত্ব দাবি করে তিনি বলেন, চা বাগানে 200টি হাই স্কুল খুলেছি। আসামের সব কলেজে নেখের মূল্যায়ন হয়েছে। 45,000 টেট শিক্ষকের চাকরি নিয়মিত হয়েছে। হাই স্কুলের 7,000 টিকাভিত্তিক শিক্ষকের চাকরি নিয়মিত করা হয়েছে। এসব কৃতিত্ব কি আমরা পেতে পারি না? ভোট পাবে না বলে সংখ্যালঘু এলাকায় স্কুল হাসপাতাল হয়নি। বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের কথা ভাবি না আমরা। সংখ্যালঘু অধ্যুষিত 23টি কেন্দ্রে এবারও জয়ী হতে পারবো না, তবুও সংখ্যালঘু এলাকায় কলেজ স্থাপনের সাহস করেছি আমি। মডেল স্কুল হয়েছে, হাসপাতাল হয়েছে। তবে ড্রাগসের ব্যবসা করলে, লাভ জেহাদ করলে আমাকে এর জবাব দিতেই হবে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, কৃষকদের কাছ থেকে ধান কিনতে কেন্দ্রীয়
সরকার যে ন্যূনতম সমর্থন মূল্য দেয় তার সঙ্গে রাজ্য সরকারও অতিরিক্ত মূল্য দেবে কৃষকদের। ধান সরষের সঙ্গে এবার কৃষকদের কাছ থেকে ভুট্টা কিনতে সমর্থন মূল্য দেওয়ার কথা ভাবছে সরকার। মূল্য বৃদ্ধির এই বাজারে রেশন চালের সঙ্গে ডাল, চিনি, লবণ দেওয়ার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 2টি করে কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া প্রত্যক্ষভাবে গ্রামের উন্নয়নের লক্ষ্য নিয়েছে সরকার। এর জন্য প্রতিটি গ্রামে 1 কোটি টাকা করে দেওয়া হবে স্কুল, নামঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কারে। প্রথম পর্যায়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 4-5টি করে গ্রামে দেওয়া হবে 1 কোটি টাকা করে। বাজেটে এর প্রতিফলন দেওয়া হবে। নতুন আসামের পরিচয় দেবে এবারের রাজ্য বাজেট। পরবর্তী খবরটি হলো কাটিগড়ার গেমন সেতু যে অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে। ভারী মালবাহী গাড়ি চলাচলের মোটেই উপযুক্ত নয়, বিধানসভায় স্বীকার করে নিল সরকার। 20 টনের বেশি মাল নিয়ে ট্রাকের চলাচলে বাধা নিষেধ সঠিকভাবে কার্যকরী হচ্ছে না। সেতুতে কাঁপুনির ফলে ভেঙে পড়েছে রেলিং, অকপটে বলা হয়েছে সরকারের জবাবে। তবে সেতু বাঁচাতে স্বল্পমেয়াদী সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। বরাক উপত্যকার কাটিগড়ার গেমন সেতুর দুরবস্থার কথা বিধানসভায় তুলেন উত্তর করিমগঞ্জের কমলাক্ষদে পুরকায়স্থ। 0 আওয়ারের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে বিধানসভায় তিনি বলেন, গেমন সেতুর অবস্থা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেতুর উপর দিয়ে যান চলাচলে দুলতে থাকে, এর ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। তাই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে সেতুর অবস্থা পর্যালোচনা করা হোক। তাছাড়া ভারী যান চলাচলের উপর জারি করা হোক নিষেধাজ্ঞা। তবে বিজেপির ভীষণ ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে বরাক উপত্যকায় বরাক নদীর উপর 5টি নতুন সেতু নির্মাণের কাজ হাতে নেওয়ায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। কমলাক্ষ বলেন, গেমন সেতুর ডান এবং বাম দিকে 5 গ্রাম এবং মালুয়ায় 2টি সেতু নির্মাণের কাজ চলছে। সেই 2টি সেতুর কাজ শেষ হবে 2026 সালের ডিসেম্বরে। তখন সমস্যার সমাধান হতে পারে। পূর্ত বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর হয়ে বিধানসভায় লিখিত জবাব পাঠ করেন সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। তিনি জানান, 1974 সালে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া গেমন সেতুর এখন দুস্থ অবস্থায় রয়েছে। ভারী গাড়ির চলাচলে 2024 সালের 14 ফেব্রুয়ারি প্রথমবার ক্ষতিগ্রস্ত হয়ে সেতু ভেঙে পড়ে সেতুর রেলিং। তবে গত 25 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে এক রেলিং বসানো হয়েছে সেখানে। তাছাড়া 20 টনের বেশি মাল নিয়ে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2024 সালের 16 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি অবধি ছিল নিষেধাজ্ঞা। তারপর গত 1 ফেব্রুয়ারি থেকে ফের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা বহাল থাকবে 28 ফেব্রুয়ারি অবধি। তবে 20 টনের বেশি মাল নিয়ে ট্রাকের চলাচলে বাধা নিষেধ যথাযথভাবে কার্যকরী হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, অধিক মাল নিয়ে যান চলাচলের ফলে সেতুতে কাঁপুনি হয়, এর ফলে ভেঙে পড়েছে রেলিং। তবে NHIDCL কর্তৃপক্ষ মাঝে মাঝে সেতু পরিদর্শন করেন। সেতুতে একটি বাইপাসও বসানো হয়েছে। ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে গত 16 অক্টোবর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সংস্থা সেতুতে স্বল্পমেয়াদী সংস্কারের জন্য ঠিকাদারও লাগানো হয়েছে। সমীক্ষা চালিয়ে একটি নতুন সেতুর পোষকতা করা হয়েছে। সেই অনুযায়ী দীর্ঘকালীন ব্যবস্থা হিসেবে বরাক নদীর উপর 5 গ্রাম ও বদরপুরে 2টি সেতু নির্মাণের কাজ চলছে। অপরদিকে 7 দিনের মধ্যে অস্ত্র জমা দিন, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার নির্দেশ রাজ্যপালের। রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন মণিপুরের রাজ্যপাল অজয় বাল্লা। তিনি রাজ্যবাসীকে 7 দিনের মধ্যে সব অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে অস্ত্র জমা দিলে কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে এই সময়সীমা পার হলে অবৈধ অস্ত্র রাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল বাল্লা এক সরকারি বিবৃতিতে বলেন, মণিপুরের শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে এবং মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সকল সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের সবার। তিনি আরো উল্লেখ করেন, গত 20 মাস ধরে মণিপুরের উপত্যকা ও পাহাড়ি অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সাম্প্রদায়িক সংঘাতের ফলে রাজ্যের সম্প্রীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যপাল বলেন, এই দীর্ঘ সময় ধরে রাজ্যের জনগণ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। সংঘাতের ফলে মণিপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে সবাই মিলে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার। তরুণদের উদ্দেশ্যে রাজ্যপালের বার্তা, আমি তরুণদের প্রতি আন্তরিক অনুরোধ জানাই, তারা যেন স্বেচ্ছায় এগিয়ে এসে নিকটবর্তী থানা, আউটপোস্ট বা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে লুট করা বা অবৈধ রাখা অস্ত্র জমা দেন। এটি শান্তি প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, মণিপুর গত 20 মাস ধরে জাতিগত সংঘাতের আগুনে জ্বলছে। এ পর্যন্ত 250 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে এবং রাজ্য বিধানসভাকে স্থগিত রাখা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে রাজ্যপালের এই আহ্বানকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
রাজ্যপালের এই উদ্যোগের সফলতা নির্ভর করছে রাজ্যবাসীর সহযোগিতার উপর। সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় কেবল মণিপুরে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। পরবর্তী খবরটি হলো 1512টি মৌয়ের প্রস্তাব, লক্ষ কোটি টাকা বিনিয়োগের আশা মুখ্যমন্ত্রীর। রাজ্যে দ্বিতীয় বিনিয়োগ সম্মেলনের হাত ধরে কমপক্ষে আসামে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা দেখছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সরকারের হাতে এসেছে মৌ স্বাক্ষরের 1512টি প্রস্তাব। 23 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাবনা না থাকা ক্ষেত্রে মৌ স্বাক্ষর করা হবে না। তাছাড়া ঘরোয়া ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের কাছ থেকে এসেছে প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। আগামী 25-26 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বিশ্ব বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলন অ্যাডভান্টেজ আসাম 2.0। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে 25 ফেব্রুয়ারি দুপুরে উদ্বোধন হবে সম্মেলনের। এর জন্য আগের দিন 24 ফেব্রুয়ারি বিকেলে আসামে আসছেন তিনি। সেদিন বিকেলে সরুসুজা স্টেডিয়ামে ঝুমুর নৃত্যে বিশ্ব রেকর্ড গড়ার অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রীর সামনে চা উপজাতি 8,000 শিল্পী একসঙ্গে নেচে বিশ্ব রেকর্ড তৈরি করবেন। বিদেশি রাষ্ট্রদূতরাও হাজির থাকবেন অনুষ্ঠানে। বিনিয়োগ সম্মেলন নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, বিশ্বের 35টি দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আসামে আসছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রদূতদের সংখ্যা 50-এও পৌঁছাতে পারে। আসামের জন্য এটা এক অভিনব বিষয়। বিশেষ বিমানে আসবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। সেই বিমানের ভাড়াও দেবেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিজেই নেতৃত্ব দিবেন এই প্রতিনিধি দলের। গুজরাট সহ দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগ সম্মেলনে কোনোদিনই এই ঘটনা ঘটেনি। 24 ফেব্রুয়ারি রাষ্ট্রদূতরা এসে অংশ নেবেন ঝুমুর নৃত্যে বিশ্ব রেকর্ড গড়ার অনুষ্ঠানে। বিনিয়োগ সম্মেলন উপলক্ষে খানাপাড়ায় পশু চিকিৎসা কলেজের মাঠে আয়োজিত হবে এক প্রদর্শনীও। ঝুমুর নৃত্যের অনুষ্ঠান সেরে রাতেই প্রধানমন্ত্রী আসবেন সেই প্রদর্শনী দেখতে। মুখ্যমন্ত্রী জানান, প্রদর্শনীতে দুটো গ্যালারি থাকবে। একটিতে থাকবে প্রাইড অফ আসাম, অন্যটিতে ফিউচার অফ আসাম। প্রাইড অফ আসাম মানে রাজ্যের বিভিন্ন জেলায় উৎপাদিত একটি করে সামগ্রী। ফিউচার আসাম মানে জাগিরউডের সেমিকন্ডাক্টর শিল্প, নুমলিগড়ের বাঁশ উদ্যোগার, নামরূপের সার কারখানা ইত্যাদি প্রদর্শন করা হবে। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্কর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মার্গারিটা ভাষণ দেবেন। আসামের 2 শিল্পোদ্যোগী অভিজিৎ বড়ুয়া ও অনুপম ডেকার ভাষণও রয়েছে। তাছাড়া টাটার চন্দ্রশেখরন, রিলায়েন্সের মুকেশ আম্বানি, গৌতম আদানি, সজ্জল জিন্দাল সহ দেশের নামি দামি শিল্পপতিরাও ভাষণ দেবেন বলে মুখ্যমন্ত্রী জানান। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান উচ্চস্তরীয় ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যোগ দেবে সম্মেলনে। বিভিন্ন বিষয়ে সেশন হবে বিনিয়োগ সম্মেলনে। এতে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফার্স্ট, হাইওয়ে টু বিকশিত অসম, হাইড্রোকার্বন, রোড ট্রান্সপোর্ট, শিপিং, এক্সপোর্ট প্রমোশন ইত্যাদি বিষয় থাকবে। 2 দিনের বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন বিষয়ে থিমেটিক সেশন আয়োজিত হবে। সেই তালিকায় থাকবে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, ডিফেন্স ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার, রিনিউয়েবল এনার্জি ইত্যাদি। তাছাড়া সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা সম্মেলন থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষুদ্র শিল্পোদ্যোগী, আইআইটি, আইআইএম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্রছাত্রীরাও বিভিন্ন বিষয়ের উপর সেশনে যোগ দেবেন। বিনিয়োগ সম্মেলন সফল হওয়ার আশা করে মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার সকাল অবধি রেজিস্ট্রেশন করেছেন 18,575 জন। বিভিন্ন ধরনের ব্যবসার প্রস্তাব জমা পড়েছে। মৌ স্বাক্ষরের জন্য এসেছে 1512টি প্রস্তাব। তবে যুক্তিসঙ্গত প্রস্তাবগুলি মৌ স্বাক্ষরের জন্য বিবেচনা করবে সরকার। এর জন্য 23 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাবনা না থাকা ক্ষেত্রে মৌ স্বাক্ষর করা হবে না। তাছাড়া আসামের বিভিন্ন জেলা থেকে ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের কাছ থেকে এসেছে প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। ক্ষুদ্র শিল্প বাদ দিয়ে শুধু বড় শিল্পের পেছনে ছুটলে হবে না, তাই ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের প্রস্তাবও বিবেচনা করবে সরকার। এতে রাজ্যের আর্থিক উন্নতি ত্বরান্বিত হবে বলেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই।